আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা রাজনীতির এমন এক অদ্ভুত এবং বলা চলে জটিল একটি সমীকরণ নিয়ে আলোচনা করব, যা হয়তো আমাদের অনেকেরই যে ভাবনার জগৎ রয়েছে সেই ভাবনার জগতের বাইরে। একটু চোখ বন্ধ করে স্মৃতিচারণ করুন তো ২০২৪ সালের সেই জুলাই মাসের কথা। কি এক অদ্ভুত শিহরণ ছিল তখন মানুষের মনে, তাই না? পুরো বাংলাদেশ যেন বলা চলে এক আগ্নেয়গিরির উপর সে সময় দাঁড়িয়েছিল। যে গৃহবধূ হয়তো কোনোদিন রাজপথের স্লোগান শুনেননি, তিনিও কিন্তু সেদিন একদম রাস্তায় নেমে এসেছিলেন। ছোট্ট যে শিশুটি সারাদিন টিভিতে কার্টুন নিয়ে মেতে থাকতো, সেও কিন্তু জানালার গ্রিল ধরে অবাক বিস্ময়ে দেখছিল জনতার ঢল। দুর্বল নিরীহ যে মানুষটি চিরকাল মাথা নিচু করে পথ চলেছেন, তিনিও কিন্তু সেদিন বলা চলে বুক ফুলিয়ে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমাদের মনে হয়েছিল এ যেন এক নতুন জন্ম। ৫ আগস্ট যখন একটি দীর্ঘ এবং প্রবল প্রতাপশালী শাসনের পতন হলো, আওয়ামী লীগের পতন হলো, তখন আমরা ভেবেছিলাম আকাশে হয়তো সবচেয়ে বড় চাঁদটি উঠেছে। আমাদের বা আপনাদের মনে হয়েছিল বাঙালির জীবনে এর চেয়ে বড় আনন্দের দিন হয়তোবা আর কখনো আসবে না। এমনটাই কিন্তু আমরা দেখেছি সেলিব্রেট করতে। কিন্তু শুধু দর্শক, বাস্তবতা বড়ই কঠিন। আজ ২০২৬ সালের এই মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমরা আসলে কি দেখছি? মাত্র ২ বছরের ব্যবধানে সেই আকাশচুম্বী যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো কেমন যেন ফিকে হয়ে গেছে। আমরা সে সময় ভেবেছিলাম জুলুমের অবসান হবে। কিন্তু অবাক করা বিষয় হলো, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এক নতুন ধরনের অস্থিরতা এবং বলা চলে হাহাকার তৈরি হয়েছে। পরিবর্তনের যে স্বপ্ন মানুষ সেই সময় দেখেছিল তা পূরণ না হওয়ায় অনেকেই চরম হতাশ, অনেকে আবার লজ্জিত, কেউ কেউ পিছু হটেছেন, আবার অনেকেই মনের দুঃখে দেশ ছেড়ে দেশান্তরী হয়েছেন। অন্যদিকে যাদের আমরা পতিত শক্তি ভাবতাম বা আওয়ামী লীগ, যারা জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে পালিয়েছে বা আত্মগোপনে ছিল, তারা কিন্তু কোনোভাবে বসেনি। তারা ধীরে ধীরে আবারও সুসংগঠিত হচ্ছে। প্রকাশ্যে এখন তারা কিন্তু নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে। একবার ভাবুন, একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকাতে যখন দেশ জুড়ে সেনাবাহিনী নামাতে হয়, তখন কি বুঝার থাকে? তখন আসলে বুঝতে হয় সেই পরাজিত শক্তি বা আওয়ামী লীগ আসলে কতটা সুসংগঠিত হয়ে আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, রাজনীতির এই অমুক খেলাটি বুঝতে হলে আমাদেরকে আসলে একটু ইতিহাসের পাতা ভালো করে উল্টাতে হবে। বাংলাদেশের ইতিহাসে জুলাই এবং আগস্ট মাসটি কিন্তু আমি বলবো ঐতিহাসিকভাবেই অত্যন্ত স্পর্শকাতর। আপনারা যদি খেয়াল করেন, আমাদের জাতীয় জীবনের বড় বড় রাজনৈতিক এবং প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু এই সময়ে ঘটেছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে আগস্ট মাসের কিন্তু এক অদ্ভুত এবং মর্মান্তিক সম্পর্ক রয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আওয়ামী লীগ কিন্তু হারিয়েছে তাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর ২০০৪ সালের ২১শে আগস্ট সেই ভয়াবহ গ্রেনেড হামলা, যা দলটির শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়ার এক ভয়ঙ্কর চক্রান্ত ছিল। আপনারা নিশ্চয়ই জানেন, ২১শে আগস্টের সেই দগদগে ঘা আওয়ামী লীগের নেতাকর্মীরা আজীবনেও কিন্তু ভুলতে পারবে না। তারা কিন্তু এখনো সেই প্রতিশোধের আগুনে জ্বলে। আবার ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশব্যাপী একযুগে সিরিজ বোমা হামলার ঘটনাও কিন্তু এই মাসেই ঘটেছিল। সুতরাং এই আগস্ট মাসটি আসলে ষড়যন্ত্র, প্রতিশোধ এবং রাজনৈতিক পট পরিবর্তনের এক নীরব সাক্ষী। দর্শক, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ এই আগস্টে কেঁদেছে, আর ২০২৪ সালের আগস্ট তাদের একেবারে কিন্তু মাটির সাথে বলা চলে মিশিয়ে দিয়েছে। আর ঠিক এখানেই কিন্তু আসে সবচেয়ে বড় প্রশ্নটি। ২০২৬ সালের এই জুলাই কিংবা আগস্ট মাসকে ঘিরে আওয়ামী লীগ আসলে কি ধরনের ছক কষছে? দর্শক, দেখুন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে এখন কিন্তু একটি খবর খুব জোরালোভাবেই ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। তিনি নিজেই লিখিতভাবে বিভিন্ন জায়গায় নাকি ইতিমধ্যে জানিয়েছেন যে ২০২৬ সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এটা কিন্তু প্রচারও করেছে। কিন্তু কেন?
তিনি তো খুব ভালো করেই জানেন দেশে ফিরলে তার জন্য আসলে কি অপেক্ষা করছে। তার মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। যে বিচার ব্যবস্থায় একসময় কাদের মোল্লা বা মীর কাশেম আলীর মতো ব্যক্তিদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, ঠিক সেই একই পরিণতি তার জন্য কিন্তু বলা চলা অপেক্ষা করছে। তা বুঝতে তো আসলে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? তিনি কি জানেন না যে তিনি দেশে পা রাখা মাত্রই তাকে জালের মতো ঘিরে ফেলা হবে? হ্যাঁ, তিনি অবশ্যই জানেন। তাহলে প্রশ্ন হলো, একজন মানুষ জেনে বুঝে কেন এই চরম মৃত্যুর ঝুঁকির দিকে এগিয়ে আসতে চাইছেন? সুপ্রিয় দর্শক, এর উত্তর কিন্তু অনেক জটিল, এবং এই জটিল যে উত্তর, এই উত্তরেই কিন্তু জনগণের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব নিহিত রয়েছে। আমি প্রথমেই হতাশার কথাটি কিন্তু উল্লেখ করেছিলাম। এখন আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি অলিগলি একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা হয়তো কল্পনা করতে পারছেন গণমাধ্যমের প্রতিবেদনগুলো, কিংবা আমরা যে সকল খবরাখবর প্রতিদিন পাই সে সকল খবরগুলো। এবার আপনাদের কল্পনার জগৎটাকে একটু ভালো করে চিন্তার জগতে নিয়ে যান এবং ভাবুন তো দেশে আসলে কি ঘটছে। আপনি আপনার কল্পনার জগতে কি দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই খবরের কাগজে হত্যা, রাহাজানি, মারামারি, ছিনতাই, চুরি ডাকাতি, জনগণের হতাশা, কান্নাকাটি এইসবই দেখতে পাচ্ছেন, তাই না? কারণ আমাদের এই যে গণমাধ্যমগুলো, কিংবা আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে গণমাধ্যমগুলোতে যখনই আপনি চোখ রাখবেন, সেটা টেলিভিশন মিডিয়া হোক কিংবা কোনো প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক, সেখানে প্রতিদিনই কিন্তু এই ঘটনাগুলোই ঘটছে। যার ফলশ্রুতিতে আমরা যখন কল্পনার জগতে যাব, এই দেশকে নিয়ে, তখন আমরা অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসগুলোই দেখতে পাবো, বা আমাদের কল্পনার জগতে এই জিনিসগুলোই ভেসে উঠবে। এটা কিন্তু জনগণের মনস্তত্ত্বের জন্য কখনোই ভালো বার্তা নয়। এর আগে আমি বলেছিলাম যে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর জনগণ কি প্রত্যাশা করেছিল এবং জনগণ কি চেয়েছিল, তাদের প্রত্যাশার লেভেলটা আসলে কতটুকু ছিল। আমি বলেছিলাম আকাশচুম্বী। কিন্তু সেই প্রত্যাশা কি আদৌ পূরণ হয়েছে? সেই পরিবর্তন কি জনগণ পেয়েছে? এর সংক্ষেপে যদি আমি উত্তর দিই, তাহলে না। এবং এই যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার ছিল, বিগত ২ বছর তারা দেশ পরিচালনা করেছে, কিংবা ২ বছরের একটু কম সময় তারা দেশ পরিচালনা করেছে, তখন সেই হতাশার মাত্রা কিন্তু আরো দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। এখন একবার চিন্তা করুন তো, একটি দেশের জনগণ যখন পরিবর্তিত একটি রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রযন্ত্রের উপর হতাশ হয়ে পড়ে, তখন পতিত সেই দলটি বা পতিত সেই শক্তিটি কি এখানে তাদের যে শক্তি রয়েছে সেই শক্তি সঞ্চার করার সাহস পায় না? অবশ্যই পায়। কারণ তারা জনগণের মনস্তত্ত্বটাকে টার্গেট করেছে, এবং তারা খুব ভালো করেই জানে এই জনগণ যাদের কাছে শান্তি পাবে, যাকে তারা শান্তির দূত হিসাবে গ্রহণ করতে পারবে, তাদের দিকেই তারা ঝুঁকে যাবে। এবং জনগণের এই মনস্তত্ত্বটাকে কিন্তু শেখ হাসিনা খুব ভালো করে বর্তমান সময়ে রিড করতে পারছেন, এবং এটি রিড করার কারণেই তিনি কিন্তু অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সাথে ফাঁসির রায় মেনে নিয়ে, বা এত কিছু জানার পরেও তিনি কিন্তু দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং যদি তিনি দেশে ফিরেও যান না, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। কেন অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না, এই প্রশ্ন নিশ্চয়ই উঠতে পারে। কারণ তিনি এর আগেও কিন্তু এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন, এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সেই স্বদেশ প্রত্যাবর্তনের কথা এখনো কিন্তু মনে করে, এখনো ঐতিহাসিকভাবে এটিকে উদাহরণ হিসাবে মেনে নেওয়া হয়। তাহলে একটি মানুষ যখন এর আগে তার জীবনে এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তখন তার দ্বিতীয়বার এরকম পরিস্থিতি সৃষ্টি করা আসলে আমার দৃষ্টিতে খুব একটা বড় কাজ নয়। এর জন্য আসলে তিনি বর্তমান সময়ে আওয়ামী লীগ বা ওনার যে দল রয়েছে সেই দলটিকে সুসংগঠিত করছেন। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের অনেক পলাতক নেতা বিভিন্ন জায়গায় তারা কিন্তু দেশে ফিরে গেছেন, দেশে ফিরে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করলে দেখবেন অনেকে কিন্তু প্রকাশ্যে মিছিলও করছেন, সুপ্রিয় দর্শক। এবং এটাই কিন্তু শেখ হাসিনার সেই ট্রাম্প কার্ড। এবং শেখ হাসিনা খুব ধীরে সুস্থে, অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কে কূটনৈতিক সব কাজকর্ম গুছাচ্ছেন, রাজনৈতিক সব কাজকর্ম গুছাচ্ছেন,
ওনার দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করছেন। যদি সাংগঠনিকভাবে শক্তিশালী নাই করতেন, গুছাতে নাই পারতেন, তাহলে পলাতক নেতারা কখনোই কিন্তু ধীরে ধীরে দেশে ফেরার সাহস পেতেন না। তাদের কাছে নিশ্চয়ই এমন কোনো বার্তা আছে, যার কারণে তারা স্বেচ্ছায় দেশে ফিরছেন। তারাও কিন্তু জানেন খুব ভালো করে যে তারা যদি কখনো ধরা পড়েন পুলিশের হাতে, তাহলে তাদের কতদিনের সাজা হবে, কতদিন তাদের কারাবাসে থাকতে হবে সেটা কিন্তু অনিশ্চিত। সেটা তারা খুব ভালো করে জানেন এবং বুঝেন। তারপরেও কিন্তু তারা দেশে ফিরছেন। তার মানে কি? তার মানে দাঁড়ালো যে শেখ হাসিনা যে বার্তা দিচ্ছেন বা শেখ হাসিনা যে এত উচ্চ কণ্ঠে বলছেন সবকিছু উপেক্ষা করে তিনি দেশে ফিরবেন, তার মানেই একটাই দাঁড়ায় যে তিনি দেশে ফিরবেন এবং তিনি দেশে ফেরার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন। এখানে কিন্তু আমি এর আগে বলেছি ট্রাম্প কার্ডের কথা, জনগণের মনস্তত্ত্ব, এবং এই জনগণের মনস্তত্ত্ব কিন্তু ধীরে ধীরে পরিবর্তন করছে। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছেন, যারা বিরোধী দল রয়েছেন, যারা বিপ্লবের সারথি রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু নানা ধরনের বিভেদ আমরা লক্ষ্য করছি। এবং যখন জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি হয় বা ফাটল দেখা দেয়, তখন কিন্তু পতিত শক্তি সেই ফাটলের সুযোগ নিয়ে তারা আরো সোচ্চার হয়ে যায়, আরো শক্তিশালী হয়ে যায়। আমি সংক্ষেপে যদি বলি তাহলে বলবো, বাংলাদেশে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ ব্যতীত, তারা একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে। কারণ তাদের মধ্যে দলীয় যে বিভেদ সেটা অত্যন্ত বেশি, দলের অভ্যন্তরে যে কুন্দল সেটাও অত্যন্ত বেশি, এবং পদ পদবি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে কিন্তু বর্তমান সময়ে দ্বন্দ্ব লেগে আছে। এবং এই সময়ে পতিত আওয়ামী লীগের মধ্যে কিন্তু কোনো ধরনের বিভেদ নেই। তাদের মধ্যে, অর্থাৎ যারা সাধারণ নেতাকর্মী, তাদের মধ্যে খুব আছে, বিভিন্ন ধরনের কষ্ট আছে, কিন্তু দলের প্রশ্নে তারা কিন্তু এক এবং অভিন্ন। এই বিষয়গুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ঘাটেন, তাহলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে জনগণের মনস্তত্ত্ব এখানে আসলে কিভাবে কাজ করবে? জনগণের মনস্তত্ত্বটা বর্তমান সময়ে আওয়ামী লীগ খুব ভালো করে গুছানোর চেষ্টা করছে, যেন আওয়ামী লীগের পক্ষে এই জনগণের মনস্তত্ত্বটা কাজ করে। দর্শক, এখানে কিন্তু আসলে রহস্য। মানুষ যখন চরম হতাশায় ভোগে, অথবা যখন তার আসলে হারানোর আর কিছু থাকে না, তখন সে হয়তো এমন কিছু সিদ্ধান্ত নেয় যা সাধারণ মানুষের কাছে অনেকটাই পাগলামো মনে হতে পারে। প্রবাদে একটি কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। অথবা হয়তো সেই গল্পের মতো। গল্পটা হচ্ছে, এক রাতে এমন অদ্ভুত সুন্দর জ্যোৎস্না উঠেছিল যে মানুষটি ভাবলো এমন জ্যোৎস্না তো জীবনে আর নাও আসতে পারে, তাই এই জ্যোৎস্নায় মরে যাওয়াই ভালো। শেখ হাসিনার এই ফিরে আসার আকাঙ্ক্ষাও কি তবে সেরকমই কোনো কিছু? তিনি কি ইতিহাসের সেই সব মানুষদের মতো হতে চাইছেন যাদের মৃত্যুতে পুরো জাতি উল্লাস করেছিল, নাকি এর পেছনে রয়েছে এক সুদূর প্রসারী ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান? সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু কিছুই নিশ্চিত করে আসলে বলতে পারি না। তবে আমাদের চারপাশের যে ঘটনা প্রবাহগুলো রয়েছে, সেই ঘটনা প্রবাহ কিন্তু অন্য কথা বলছে। দেশের বিভিন্ন স্থানে সাদা পতাকা ওড়ানোর মতো অদ্ভুত সব ঘটনা ঘটছে। অনেকেই কিন্তু বলছেন এর পেছনে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা, র, কিংবা অন্যান্য বিদেশি শক্তির হাত থাকতে পারে। আফগানিস্তান বা পাকিস্তানের হয়তো ধর্মকে ব্যবহার করে একটি বিশেষ গোষ্ঠীকে উস্কে দিয়ে দেশের অভ্যন্তরে এমন এক অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, যার ফলে বর্তমান সরকার বিশ্ববাসীর কাছে চরমভাবে হেয় প্রতিপন্ন হয়। আওয়ামী লীগ তাদের অর্থ, রাজনৈতিক শক্তি এবং বিদেশি মিত্রদের কাজে লাগিয়ে এমন কোনো নাশকতা হয়তোবা ঘটাতে পারে যা পুরো পরিস্থিতিকে আবারও ঘোলাটে করে তুলবে। তবে হয়তোবা আওয়ামী লীগ এরকম কোনো কাজ নাও করতে পারে। শুধু দর্শক, রাজনীতিতে কোনো কিছু আসলে বিনা কারণে ঘটে না। শেখ হাসিনা যদি আসলেই ডিসেম্বরের কোনো এক ডেডলাইন ধরে এগোতে থাকেন, তবে তার চূড়ান্ত প্লট কিন্তু এই জুলাই কিংবা আগস্ট মাসেই তৈরি হবে। দেশি বিদেশি চক্রগুলো মিলিয়ে আসলে যে কি করবে তা আমাদের কল্পনারও অতীত হতে পারে। পুরো সমাজ আজ কিন্তু এক অজানা আতঙ্কে বলা চলে কাঁপছে। এক অদ্ভুত অস্থিরতা এবং অনিশ্চয়তা আমাদেরকে কিন্তু খুব ভালো করে ঘিরে ধরেছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু এখানে ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যেটা আসলে প্রয়োজন,
তা হলো সতর্কতা। যার যার অবস্থান থেকে চোখ কান খোলা রাখতে হবে এবং যে বিষয়টা সত্য সেই বিষয়টার দিকে কিন্তু আমাদের এগোতে হবে। এবং এই যে জনগণের মনস্তত্ত্ব, এই যে জনগণের হতাশা, এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি ভাবতে হবে। কারণ একটি দেশের জনগণ সবসময় যদি হতাশার মধ্যেই ডুবে থাকতে হয়, তাহলে সেই দেশের এত উন্নতি, সেই দেশের এত পট পরিবর্তন, এগুলোর আসলে কোনো প্রয়োজনীয়তা কি আছে? আমার মনে হয় এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ যেখানে জনগণ শান্তিতে থাকবে, জনগণের মৌলিক অধিকার পূরণ হবে, দেশ শান্তিতে থাকবে, দেশ স্থিতিশীল থাকবে, দেশে কোনো প্রকার চরমপন্থা উগ্রবাদিতা থাকবে না, দেশে কোনো প্রকার রাজনৈতিক দাঙ্গা ফাসাদ থাকবে না, এমন দেশই কিন্তু জনগণ প্রত্যাশা করে। এবং আমি হলফ করে বলতে পারি, বিগত যে 15 বছর আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থায় দেশের জনগণের মনস্তত্ত্বের মধ্যে একটা বিষয় কিন্তু খুব ভালো করে গেঁথে গিয়েছিল যে আর যাই হোক না কেন, রাজনৈতিক দমন-পীড়ন, আইনের অপশাসন অথবা বিচারহীনতা যাই ঘটুক না কেন, সবকিছুর মধ্যে জনগণের যে শান্তি, সেই শান্তিটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ছিল। আইন শৃঙ্খলা বাহিনী অনেক উন্নত ছিল, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, বিদ্যুৎ খাত অনেক উন্নত ছিল। এবং আওয়ামী লীগ কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু করেছে। এগুলো কিন্তু সবাইকে স্বীকার করতে হবে। আজকের এই বাংলাদেশ কার অবদানে? আজকের এই বাংলাদেশ বলা চলে আওয়ামী লীগের অবদানে। কিন্তু আওয়ামী লীগ পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসে সবকিছু মনে হলো যে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। এখন বর্তমান সরকার এসে সেগুলো সামাল দিতে হিমশিম খাচ্ছে। তাদের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এক একটা বিষয়, যার কারণে তারাও কিন্তু আসলে গুছিয়ে উঠতে পারছে না। এখন একটি সরকার সময় নিয়ে গুছাতে হবে, সেই সময়টুকু কিন্তু তারা কোনোভাবে পাচ্ছে না। এমত অবস্থায় জনগণ আসলে এই সময় বোঝে না, জনগণ আসলে আ সময় লাগবে এই জিনিসটা বোঝে না। জনগণ চায় স্থিতিশীলতা, জনগণ চায় শান্তি, জনগণ চায় পেট ভরে দুমুঠো ভাত খেতে। এটাই হচ্ছে জনগণের সর্বশেষ কথা। কিন্তু তারা যখন নতুন সরকারের কাছে বা নতুন কাঠামোর কাছে গিয়েও একইভাবে হতাশার শিকার হয়, তখন কিন্তু তারা এই নতুন কাঠামোকেও মনস্তত্ত্ব থেকে দূরে ঠেলে দেয় এবং তারা সেই অতীতের যে আওয়ামী লীগ শাসনামল, সেই শাসনামলের কথা চিন্তা করে এবং ভাবে যে হ্যাঁ, সেই সময় অন্ততপক্ষে জনগণের শান্তি ছিল, জনগণ একটু হলেও ভালো ছিল। এই যে মনস্তাত্ত্বিক চিন্তাধারা, এটাই কিন্তু শেখ হাসিনা বর্তমান সময়ে কাজে লাগাতে যাচ্ছেন, আওয়ামী লীগ বর্তমান সময়ে কাজে লাগাতে যাচ্ছেন। এবং আমি হলফ করে বলতে পারি, শেখ হাসিনা যদি দেশে ফেরার একটি ঘোষণা দেন, তাহলে আওয়ামী লীগ মানুষ ব্যতীত সাধারণ মানুষও কিন্তু সেখানে উপস্থিত হবে। এটাই আসলে বাস্তবতা। দেশে ফেরার পর আইনি যে ব্যবস্থা রয়েছে, সরকার যে ব্যবস্থা নিবে সেটা সরকার গ্রহণ করবে। বা এনটি আওয়ামী লীগের যারা রয়েছেন, যারা চান না শেখ হাসিনা দেশে ফিরুক বা শেখ হাসিনা দেশে ফেরার পর ফাঁসিতে ঝুলাতে হবে, তারা আসলে কি ব্যবস্থা নেবে এটা আসলে তাদের বিষয়। কিন্তু সাধারণ জনগণ যারা হতাশায় ভুগছেন, তারাও কিন্তু সেদিন শেখ হাসিনার জন্য হয়তোবা অপেক্ষা করতে পারেন বা বলা চলে অপেক্ষা করবেন। তবে এই যে নাশকতার যে বিষয়টি রয়েছে, এই নাশকতার বিষয়টি আমি একটু এড়িয়ে যাব। কারণ আমি নাশকতা পছন্দ করি না। আমি চাই শান্তি। আওয়ামী লীগ যদি নাশকতা করার চেষ্টা করে, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। কারণ দেশের শান্তি বিনষ্ট করে আসলে কেউ দেশে ফিরে আসুক বা কেউ দেশে পট পরিবর্তন ঘটাক, এটা কিন্তু কাম্য নয়। কারণ বিগত জুলাই আগস্টকে যতই সম্মান দেয়া হোক না কেন, এই গণ-অভ্যুত্থানকে যতই সম্মান দেয়া হোক না কেন, এই গণ-অভ্যুত্থানের আড়ালে কিন্তু জনগণের অনেক ক্ষতি হয়েছে, রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে, যেগুলো এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্র কোনোভাবে কাটিয়ে উঠতে পারেনি। সুতরাং আমরা সাধারণ জনগণ চাই না যে আবারও এরকম ঘটনার পুনরাবৃত্তি হোক, এরকম ভাঙচুর হোক, এরকম ধ্বংসযজ্ঞ বাংলাদেশের মাটিতে নেমে আসুক। পরিশেষে শেষ কথা এটাই বলব, জনগণের শান্তি নিশ্চিত করার জন্য নীতি নির্ধারকরা আশা করি যথাযুক্ত ব্যবস্থা নেবেন, একটি অবাধ এবং সুষ্ঠু সর্বদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রয়োগ করবেন এবং এর মাধ্যমে হয়তোবা দেশে শান্তি ফিরে আসতে পারে, দেশে শৃঙ্খলা ফিরে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।